আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটামুটি আসছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড আসতেছে? দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আশা করি ঠিক আছে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করে নিই, এটাতে বেশি ওপর হয়ে আছে তো আমি নামাই ফেলি ক্যামেরা। আমি মনে করো উপরে থাকলে কাছাকাছিও থাকবে, আমি লিখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করছি। গতদিনের পর থেকে তোমরা বইয়ের সিরিয়ালটা রাখতে পারো। বইয়ের সিরিয়াল অনুযায়ী চেষ্টা করছি আমি দেওয়ার। বেশি কাছে হয়ে যাবে মনে হয়, একটু দূরে হটাই দিয়ে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকের টপিক, যেটা আলোচ্য টপিক আজকের একটাই টপিক, তার নাম হচ্ছে গ্লুকোজ। আজকে আমরা গ্লুকোজ নিয়ে শিখবো, ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলতে পারি যে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে গ্লুকোজ বলে, তাই না? 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে গ্লুকোজ বলে। গ্লুকোজ বলে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে গ্লুকোজ বলে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে গ্লুকোজের স্যার অপর নাম কি কি। হ্যাঁ, আমি গ্লুকোজের, তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু অপর নাম আছে, সেই অপর নামগুলো আমি লিখব, এবং কেন গ্লুকোজের এতগুলো অপর নাম আছে সেটাও আমরা আশেপাশে লিখে দিব। তো প্রথম আমরা গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, এই জন্য তার অপর নাম 1 নাম্বার কি বলতে পারি বলো? গ্লুকোজকে আমরা বলতে পারি হেক্সোজ সুগার। গ্লুকোজকে কি বলতে পারি আমরা বলো? হেক্সোজ সুগার বলতে পারি গ্লুকোজকে, তাই না? হেক্সোজ সুগার। আচ্ছা, তাহলে কেন হেক্সোজ সুগার বুঝতে পারছো তোমরা? 6 কার্বন হওয়ার জন্য সেটাকে আমরা হেক্সোজ সুগার বলবো। 2 নাম্বারটা খেয়াল করো যে গ্লুকোজকে কিন্তু আমরা অ্যালডোহেক্সোজও বলতে পারবো। গ্লুকোজকে আমরা আর কি নাম বলতে পারবো? অ্যালডোহেক্সোজ। গ্লুকোজকে কিন্তু আমরা অ্যালডোহেক্সোজও বলতে পারবো। তাহলে কেন বলবো অ্যালডোহেক্সোজ? কারণ এটা হচ্ছে একটা সিএইচও, অ্যালডিহাইড মূলক যুক্ত গ্লুকোজ, অ্যালডিহাইড যুক্ত বা এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, এই কারণে আমরা এটাকে কি বলতে পারবো? অ্যালডোহেক্সোজ বলতে পারবো। নামকরণে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এটা। নাম্বার 3 নাম্বারে যদি আমরা গ্লুকোজের নাম দেখার চেষ্টা করি, তাহলে মনে রাখবা গ্লুকোজকে কিন্তু ডেক্সট্রোজও বলা হয়। গ্লুকোজকে কি বলা হয়? ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ। গ্লুকোজকে আমরা ডেক্সট্রোজও বলতে পারি। আচ্ছা, তাহলে গ্লুকোজকে যদি আমরা ডেক্সট্রোজ বলি, এখানে দাগ দেওয়ার দরকার নেই। তাহলে ডেক্সট্রোজ যদি আমরা বলি, কেন বলি কারণটা দেখো, যে তুমি দোকানে যেয়ে কিন্তু আসলে আমরা গ্লুকোজ কিনি না। আমরা কি করি বলো তো? দোকানে কি গ্লুকোজ কিনি আমরা? নামে তো গ্লুকোজ, কিন্তু আসলে আমরা কিনি কি? দোকানে যে ডেক্সট্রোজ কিনি। কারণ এই গ্লুকোজটা স্বাভাবিকভাবে আমরা মানে প্রাকৃতিকভাবে বা মূলত গাছ থেকে তো পাই। গাছের মধ্যে কিন্তু এটা আসলে ডেক্সট্রোজ হিসাবে থাকে। হ্যাঁ, ডেক্সট্রোজ বা এই যে আমরা গ্যালাক্টোজ নামটা পড়ি, যাই হোক, তাহলে এটা হচ্ছে গাছে থাকে, বা এরকম চিন্তা করতে পারো, গাছে, প্রাকৃতিকও লেখা যায়, গাছে থাকে, এই কারণে একে আমরা ডেক্সট্রোজ বলতে পারি। ডেক্সট্রোজ। নাম্বার 4 নাম্বারে আমরা গ্লুকোজকে বলতে পারি আঙুরের শর্করা। কি বলতে পারি বলো?
আঙুর, আঙুরের শর্করা, গ্লুকোজকে আমরা আঙুরের শর্করা বলতে পারি। আঙুরের মধ্যে এই গ্লুকোজটা থাকে, ওই জন্য ব্যাখ্যা করার দরকার হলো না। এটাকে কিন্তু আবার ইংলিশে বলা হয় কি, গ্রেপ সুগার। আঙুরকে আমরা সবাই জানি গ্রেপ বলে, তাহলে এটাকে বলা হয় গ্রেপ সুগার, গ্রেপ সুগার। আবার অনেকে এই আঙ্গুরকে কিন্তু কি বলে জানো, দ্রাক্ষা বলে। আঙ্গুরকে অনেকে আবার কি বলে, দ্রাক্ষা। এই কারণে এটার নাম দ্রাক্ষা শর্করাও বলতে পারবা, দ্রাক্ষা শর্করা, দ্রাক্ষা শর্করাও বলতে পারবা এটাকে। তাহলে কি কি বললাম দেখো, আঙ্গুরের শর্করা, গ্রেপ সুগার বা দ্রাক্ষা শর্করা। তাহলে যাহা আঙ্গুর তাহাই গ্রেপ, তাহাই দ্রাক্ষা। আশা করি মনে রাখবা। স্যার এতগুলো নাম কি জানার দরকার আছে? অবশ্যই আছে। কোনটা দিয়ে প্রশ্ন আসবে আমি বা তুমি কেউ জানি না, যে দিয়ে দিবে তিনি বুঝবেন, যাতে তোমার নামগুলো জানা থাকে। আচ্ছা, 5 নাম্বার নামটা যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু তোমার আমাদের রক্তের সাথে যায়। হ্যাঁ, আমাদের রক্তের মাধ্যমে গ্লুকোজ প্রবাহিত হয়, এই জন্য এটাকে আমরা ব্লাড সুগার বলতে পারি। কি বলতে পারি বলো? ব্লাড সুগার, ব্লাড সুগারও বলতে পারো। 6 নম্বরে এটা তোমার ভুট্টার মধ্যেও পাওয়া যায়, তাহলে ভুট্টাকে আমরা কি বলি বলো? কর্ন। তাহলে এটাকে কিন্তু তুমি কর্ন সুগারও বলতে পারো, ব্লাড সুগার, কর্ন সুগার এটাও বলতে পারো। তাহলে অনেকগুলো অপর নাম আছে তার। 7 নম্বরে যদি আমরা বলার চেষ্টা করি, এটাকে কিন্তু আমরা ডি গ্লুকোজ বলতে পারি। গ্লুকোজকেই সাধারণত যেভাবে বলা হয় সেটাকে বলা হয় ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। প্রশ্ন করতে পারো কেন স্যার ডি গ্লুকোজ? কারণ প্রাকৃতিকভাবে যে গ্লুকোজটা পাওয়া যায়, প্রকৃতিতে যে গ্লুকোজটা পাওয়া যায় প্রাকৃতিকভাবে, এটা সবসময় ডি গ্লুকোজ হয়। এল গ্লুকোজটা প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, সেটা আমরা চিকিৎসার ক্ষেত্রে মূলত কৃত্রিমভাবে তৈরি করি। প্রকৃতিতে যত গ্লুকোজ থাকে সবগুলোই হচ্ছে ডি গ্লুকোজ। তোমরা জানো ডি মানে ডান, ওই ডানটা মনে রাখলেই হবে, আসলে ডিটক্স ওটা বাদ দিলে ডি মানে ডান, ওটা মনে রাখলেও চলবে তোমাদের। আচ্ছা, এবার আসো নাম্বার 6 দিলাম, নাম্বার 7 হয়ে গেল ডি গ্লুকোজ। আর যেহেতু এটা আমাদের সহ বিভিন্ন প্রাণীর তোমার শরীরে পরিবহন করছে, যেহেতু শরীরের মধ্যে এটা পরিবহন করছে, এই জন্য এটার আরেকটা নাম আমরা বলতে পারি প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার। আরেকটা নাম কি বলতে পারি বলো? নাম্বার 8, প্রাণীর ট্রান্সলোকেটেড, ট্রান্সলোকেটেড সুগার, ট্রান্সলোকেটেড সুগার। আমি সবগুলো রাইটারের বই অনুযায়ী দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার, প্রাণীর, আচ্ছা নিচে একটু যাচ্ছে কম, প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার। ট্রান্সলোকেটেড সুগার, ঠিক আছে। অপর নামগুলো আশা করি সবার জানা হয়ে গেছে, তাহলে আমার আর এটা নিয়ে কথা বলছি না, তোমরাও নামগুলো এখন বুঝতে পেরেছো। এখন এই জায়গা থেকে একটু তোমাদেরকে আমি বলে ফেলি, তোমরা লিখতে লিখতে। এই যে আঙ্গুর, তো পাকা আঙ্গুরের মধ্যে এমসিকিউটা আসে পরীক্ষাতে, বইয়ে আছে তোমাদের, যে পাকা আঙ্গুরে শর্করার পরিমাণ কত। তো মনে রাখবা, পাকা আঙ্গুরে শর্করার পরিমাণ, বা শর্করা না বলি গ্লুকোজের পরিমাণ, এভাবে চিন্তা করো, পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ, পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ হচ্ছে তোমার, এভাবে মনে রাখতে পারো যে 1 2 3 0, তাহলে 12 থেকে 30%। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 1230। তাহলে 12 থেকে 30%, 12 থেকে 30%। দেখো আমরা এখন তো পড়ছি এটা, কিছুদিন পরে কিন্তু অনেকগুলো এমসিকিউ ভুলে যাবা। এই জন্য তোমাদের কাজ হচ্ছে কোনো না কোনো একটা ক্লুকে মনে রাখা। এই ক্লুগুলো 4টা অপশন দেখে তোমাদের এটা মনে রাখতে অনেকটা হেল্প করবে। তাহলে পাকা আঙ্গুরে
গ্লুকোজের পরিমাণ কত, এমসিকিউটা বোর্ডে আসছিল। এবং গ্লুকোজ কিন্তু একটা রিডিউসিং সুগার। তাহলে গ্লুকোজ নিজে একটা কি বলতো, গ্লুকোজ নিজে হচ্ছে একটা রিডিউসিং, গ্লুকোজ নিজে কিন্তু একটা রিডিউসিং সুগার, মনে থাকবে, রিডিউসিং সুগার। গ্লুকোজ নিজে হচ্ছে একটা রিডিউসিং সুগার। তাহলে আমি এগুলো মুছে ফেললাম, অপর নামগুলো ওই দিকগুলো রাখলাম, তুমি বুঝে নাও। এখন দেখো যে এই উদ্ভিদের ক্ষেত্রে গ্লুকোজটা কি করছে, কিভাবে হচ্ছে, শর্ট একটা চার্ট দিয়ে আমি বুঝাই দিচ্ছি উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে কাজগুলো করছে, একটা শর্ট চার্ট দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো আমরা সবাই জানি যে উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। আমরা বিক্রিয়াটা সবাই জানি, সালোক সংশ্লেষণের বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার প্রধান উৎপাদী হচ্ছে কে, গ্লুকোজ। উদ্ভিদ গ্লুকোজ তৈরি করলেও এই গ্লুকোজ হিসাবে কিন্তু উদ্ভিদের দেহে কিছু থাকে না, হ্যাঁ, গ্লুকোজ হিসাবে থাকে না, শর্করা থাকে কিন্তু গ্লুকোজ হিসাবে না। তো এই গ্লুকোজটা যখন উদ্ভিদের দেহে পরিবাহিত হয়, এই গ্লুকোজটা যখন উদ্ভিদের দেহে পরিবাহিত হয় তখন কিন্তু সে কিসে পরিণত হয় জানো, এই গ্লুকোজটা যখন উদ্ভিদের দেহে পরিবাহিত হয় সে কিন্তু সুক্রোজ হিসাবে পরিবাহিত হয়। তাহলে এই এমসিকিউ গুলো কিন্তু খুব কাজে দিবে, যে উদ্ভিদের দেহে গ্লুকোজ কি হিসাবে পরিবাহিত হয়। অপশন দিল গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, হ্যাঁ এরকম করে অপশন দিল। তাহলে মনে রাখবা উদ্ভিদের দেহে সুক্রোজ হিসাবে কিন্তু গ্লুকোজটা পরিবাহিত হয়, তার মানে দ্বিশর্করা হিসাবে। আর উদ্ভিদের দেহে যখন এই গ্লুকোজটা সঞ্চিত থাকে তখন কিন্তু সে স্টার্চ গঠন করে সঞ্চিত থাকে। তাহলে যখন উদ্ভিদের দেহে এই গ্লুকোজটা সঞ্চিত থাকে তখন কিন্তু সে কি গঠন করে বলো, বা কি হিসাবে সঞ্চিত থাকে, স্টার্চ। তখন সে স্টার্চ হিসেবে সঞ্চিত থাকে। তাহলে এই তথ্যগুলো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তোমাদেরকে 10-12 মিনিট, মনে হয় সবাই ধরতে পেরেছো। কারো কোনো প্রবলেম থাকলে একটু আমাকে বলতে পারো যে এগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা সবাই বুঝেছো কিনা, একটু কমেন্ট করিও। আমি অল্প একটু সময় দিব, আর এই সুযোগে যাদের লেখা বাকি আছে তারা লিখে ফেলবা, হ্যাঁ, একটু আমাকে জানাও যে বুঝছো কিনা। এগুলো মুছে ফেলছি, হ্যাঁ, আমরা মানে গ্লুকোজ টপিকেই থাকবো আজকে, পুরোটা ক্লাস আজকে গ্লুকোজ নিয়েই হবে। ইনফ্যাক্ট গ্লুকোজ নিয়ে অনেক পড়া আছে, তবে আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা গ্লুকোজের কিছু ধর্ম পড়ি, হ্যাঁ। এখন তাহলে আমাদের টপিক হচ্ছে গ্লুকোজের আমরা কয়েকটা ধর্ম শিখবো। তাহলে পরীক্ষাতে এগুলো 2-1, আমি আগেই বলেছি সবচেয়ে বিস্তারিত ক্লাস হবে এগুলো, তবে মোটামুটি তোমাদেরকে সহজভাবে উপস্থাপনের মাধ্যমে। তাহলে গ্লুকোজ দেখতে কেমন বলো, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা লিখছি, গ্লুকোজ হচ্ছে দেখতে সাদা, সাদা, একদম মসৃণ হয় না, একটু দানাদার কিন্তু হয় গ্লুকোজ, তাই না, দানাদার। তাহলে গ্লুকোজ হচ্ছে সাদা, দানাদার। স্বাদে কি বলতো, স্বাদে ঝাল না গ্লুকোজ, গ্লুকোজ স্বাদে কিন্তু ঝাল, তাই না, অনেক তো খাইছো জীবনে। তাহলে গ্লুকোজ হচ্ছে স্বাদে মিষ্টি। তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত। তো একটা মিষ্টিকে যদি আমরা 100 হিসাবে চিন্তা করি, মিষ্টি মানে পিওর মিষ্টি, সেটাকে যদি আমরা 100 হিসাবে চিন্তা করি, তাহলে মনে রাখবা গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা, গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 74, 74। মানে 100 মার্কের মধ্যে গ্লুকোজের নাম্বারটা হচ্ছে 74। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত বললাম, 74, 74। আচ্ছা, এবং গ্লুকোজ কিন্তু সহজেই পানিতে দ্রবণীয়, এবং সহজেই পানিতে দ্রবণীয়। আমরা গ্লুকোজ পানিতে গুলেই খাই, তাহলে সহজেই পানিতে দ্রবণীয়। হয়েছে 1 নাম্বার। কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কারো? আশা করি নাই। নাম্বার 2, গ্লুকোজ কিন্তু অ্যালকোহলে সামান্য দ্রবণীয়। গ্লুকোজ
অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, গ্লুকোজ অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, কিন্তু ইথারে কিন্তু অদ্রবণীয়, মনে রাখবা। কিন্তু ইথারে অদ্রবণীয়, তাহলে অ্যালকোহলে সামান্য দ্রবণীয় কিন্তু ইথারে কি অদ্রবণীয়। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার আমরা গ্লুকোজের ধর্ম পড়তে পারি যে মুক্ত অবস্থায় গ্লুকোজকে পাওয়া গেলেও, মানে মুক্ত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে, তাহলে গ্লুকোজকে মুক্ত অবস্থায় পাওয়া গেলেও, আমার এই ক্লাসগুলো কিন্তু তোমাদের নোট করার জন্য এনাফ, হ্যাঁ, মানে আমার সাথে সাথে নোট হয়ে যাবে, এই 40-45 মিনিটের ক্লাস ওই টাইমে হয়ে যাবে। তাহলে মুক্ত অবস্থায় পাওয়া গেলেও এরা গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে, হ্যাঁ, মুক্ত অবস্থায় পাওয়া গেলেও গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সাধারণত ডাই অলিগো এবং পলিস্যাকারাইড অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় পাওয়া যায়, তবে সাধারণত তারা কিন্তু ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড অবস্থায় থাকে। এবং এই পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড যাই বলো, কোন বন্ধনের মাধ্যমে তৈরি করে পড়াইছে, এগুলো সবগুলো গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তৈরি করে। তাহলে সাধারণত পাওয়া গেলেও কিন্তু মানে এরা বেশিরভাগ এরা ডাই অলিগো এভাবে থাকে। পরে দেখা যাচ্ছে বিক্রিয়ার মাধ্যমে আবার গ্লুকোজ তৈরি করে। যেমন আমাদের দেহে গ্লুকোজটা কিন্তু পলিস্যাকারাইড হিসাবে সঞ্চিত থাকে, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড। তাহলে যখন আমাদের রক্তের আবার প্রয়োজন হয়, সেই গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজে পরিণত হয়, ঠিক কিনা? তাহলে এমনিতে নর্মালি ডাইরেক্ট গ্লুকোজ আকারে রক্ত ছাড়া অন্য কোথাও আমরা পাচ্ছি না আমাদের বডিতে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট আমরা দিতে পারি যে এই গ্লুকোজটা জীবদেহের প্রোটিনের সাথে বিক্রিয়া করে, গ্লুকোজ জীবদেহের প্রোটিনের সাথে বিক্রিয়া করে মনে আছে তোমাদের কোষ ঝিল্লির ক্ষেত্রে? তাহলে জীবদেহের প্রোটিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? গ্লাইকোপ্রোটিন। জীবদেহের প্রোটিনের সাথে বিক্রিয়া করে গ্লাইকোপ্রোটিন তৈরি করে। এবং যদি আমরা কার কথা বলি বলতো, ফসফরিক অ্যাসিড কথা বলি, তাহলে এবং ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এবং ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার গঠন করে। কি গঠন করে? এস্টার গঠন করে। যদিও দেখো আমার অনেক ব্যাখ্যা দেওয়া হয়তো বা আমরা বলে দিই যে কেমিস্ট্রি তো পারোই। এখন আমাকে একটু কমেন্ট করবা তোমরা, গ্লাইকোপ্রোটিন তোমরা বুঝে গেছো, এস্টারটা কি তোমরা বুঝো? আসলেই কেমিস্ট্রিতে আমরা অনেকেই পারি কিন্তু পারি না, এরকমও আছে। আমাকে একটু কমেন্ট করবা যে এস্টারটা বুঝছো কিনা। এস্টার অ্যালকোহলে অল্প কিছু গ্লুকোজ দ্রবীভূত হলে বাকিগুলো তলানি বা মানে অদ্রবীভূত অবস্থায় থেকে যাবে। যেমন ধরো পানি, তো পানির মধ্যে তো একটা পরিমাণ আছে, আমরা যদি অনেক বেশি নিই তখন কিন্তু একটা তো ক্ষমতা আছে, তাই না? কিন্তু অ্যালকোহল মানে অল্প একটুকে দ্রবীভূত করে, বাকিগুলো দলা লেগে বা তলানির মতো হয়ে থেকে যায়, তো ওগুলো দ্রবীভূত হয় না, এই আর কি। আচ্ছা, আর প্রশ্ন করো, এস্টার কি তোমরা বুঝো কিনা? আমি একটু সহজে এস্টারটা তোমাদেরকে বলি। দেখো এস্টারটা এখানে দেখা যাচ্ছে কিনা একটু দেখে নি, চেক করি তোমরা জানো কিনা। দেখা যাচ্ছে মোটামুটি। তো জৈব অ্যাসিডের হাইড্রক্সিল মূলক, হ্যাঁ, জৈব অ্যাসিডের মধ্যে এই যে তোমার হাইড্রক্সিল মূলক যেটা থাকে, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড লিখতে পারি। তো জৈব অ্যাসিড বা এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে
তোমার যে হাইড্রক্সিল মূলকটা এটা যদি অ্যালিকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এই হাইড্রক্সিল মূলকটা অ্যালিকক্সি মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, অ্যালিকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে তোমার একটা সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণটা হচ্ছে এস্টার। তাহলে একটা কি সুঘ্রাণ বের হয় বা সুগন্ধিযুক্ত যৌগ তৈরি হয়, এই সুগন্ধিযুক্ত যৌগটাই হচ্ছে এস্টার। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের হাইড্রক্সিল মূলক যদি এখানে অ্যালিকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে সুগন্ধিযুক্ত যৌগ তৈরি হয় সেটাকে বলা হয় এস্টার। কেমিস্ট্রি ভাষায় বললাম যে সুগন্ধিযুক্ত এই তৈরি হয়, সেটাই হচ্ছে এস্টার। যেমন এই যে দুধের উপরে যে সরটা পড়ে, ছানাটা পড়ে, দুধের মধ্যে তোমরা জানো ল্যাকটিক অ্যাসিড আছে সেখানে, তো দেখা যাচ্ছে ওখানে কিছু মূলকের চেঞ্জ হয় এবং একটা প্রলেপের মতো পড়ে, এই প্রলেপটাও এক ধরনের এস্টার বলা যায়। তবে কেমিস্ট্রির ভাষায় এটাই হচ্ছে সংজ্ঞা, আমি যেটা লিখে দিলাম। আর সিওআর, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, ওটা আমি দিই নাই, মানে ওআরটা এটা দিলে বোঝা যায়, সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে গ্লুকোজের ধর্ম। আমার মনে হয় এগুলো নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই ইনশাল্লাহ। এবার আসো একটা ছন্দ দিয়ে পড়াই। প্রতিটা ক্লাসে কিছু না কিছু পাঠ তো রাখতে হবে যেটা আমরা পড়াইতে পারবো। দেখো আমি যেভাবে লিখে লিখে পড়াচ্ছি, আমার মনে হয় না যে আমি লেখা শেষের পর তোমাদের জন্য খুব একটা ওয়েট করা উচিত। তোমরা এই সুযোগে কিন্তু লিখে ফেলতে পারবা, আশা রাখা যায়। আর না হলেও তো থাকতেছে রেকর্ডেড, কোনো সমস্যা নাই। আমার যেদিন ক্লাস নাও শেষ হবে তারপর আমি এগুলো ডিলিট করে দিব আর কি, এত আমার ভিউ দরকার নাই, এটা জানো তোমরা। ওকে, তাহলে এবার আসো আমরা গ্লুকোজের ব্যবহার করব। গ্লুকোজের ব্যবহার, পরবর্তী পয়েন্ট, গ্লুকোজের ব্যবহার। গ্লুকোজের ব্যবহার, গ্লুকোজের ব্যবহার, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এখান থেকে। এটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। এটা তোমার বিভিন্ন মানে চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ সিটিজি বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, বিভিন্ন জায়গায় এইখান থেকে প্রশ্ন আসছে গ্লুকোজের ব্যবহার থেকে। এমসিকিউ বলছি না, শুধু সিকিউ আসছে এখান থেকে গ্লুকোজের ব্যবহার। তো গ্লুকোজের ব্যবহার বিভিন্ন বই মিলাই টোটাল 7টা দেওয়া আছে, টোটাল 7টা ব্যবহার দেওয়া আছে। কিন্তু এই গ্লুকোজের ব্যবহারটাকে যদি আমরা একটা ছন্দ দিয়ে পড়ি তাহলে খুব সহজে শিখে ফেলতে পারবা। মনে রাখবা গ্লুকোজের ব্যবহারটা আমরা মনে রাখবো যে বিপাকে শোষী। কি মনে রাখবা বলো? বিপাকে শোষী, বিপাকে শোষী, মনে থাকবে? গ্লুকোজের ব্যবহার কি? বিপাকে শোষী, বিপাকে শোষী। আচ্ছা, তো বিপাকে শোষী, তাহলে প্রথমেই বয়রস্বীকার, এবং বয়রস্বীকার দিয়ে কিন্তু আমাদের যে পয়েন্ট আসবে সেটাই হচ্ছে বিপাক। সেটাই কি বলো? বিপাক। তো যারা আমার পরিপাকের ফ্রি প্লেলিস্ট দেখেছো তারাও জানো বিপাক কি। কোষের মধ্যে সংঘটিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়াই হচ্ছে বিপাক। যেমন যদি কোষ অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে বা প্রোটিনকে ভাঙে তাহলে এটা যেমন এক ধরনের বিপাক, ঠিক তেমনই কোষ যদি এই যে আমাদের ভাতকে ভাঙতেছে, হ্যাঁ ভাতকে ভাঙে আবার প্রত্যেকটা কোষে পৌঁছাচ্ছে, সেখানে গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজগুলোকে আবার কাজে লাগাচ্ছে, এই যে বিষয়টা, গ্লুকোজটাকে ভাঙছে, ভেঙে শোষণ তৈরি করছে, ঠিক আছে। আবার সেটা প্রোটিনের বিপাক, ধরো প্রোটিনকে ভেঙে কোনো একটা কাজ করছে, প্রোটিনের বিপাক। তাহলে যদি গ্লুকোজকে ভেঙে কোনো একটা কিছু করে সেটা কি হবে? গ্লুকোজের বিপাক। তাহলে বিপাক, তাহলে কার বিপাক? কার্বোহাইড্রেটের বিপাক কিন্তু গ্লুকোজ করে থাকে, কার্বোহাইড্রেটের বিপাক, কার্বোহাইড্রেটের বিপাক। তাহলে মনে রাখবা যে গ্লুকোজ কার্বোহাইড্রেটের বিপাকে সহায়তা করে। আমি পুরোপুরি লিখছি না, যতটুকু ছন্দ দিয়ে লিখলে তোমরাও মনে রাখতে পারবা ততটুকু লিখছি। তাহলে কার্বোহাইড্রেটের বিপাকটা কিন্তু কে করে থাকে বলো? গ্লুকোজ। আচ্ছা, এছাড়াও ব দিয়ে আরেকটা মনে রাখবা, বায়ো ইথানল তৈরিতেও কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। বায়ো ইথানল, বায়ো ইথানল তৈরিতেও কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। বায়ো ইথানল তৈরিতে, বায়ো ইথানল তৈরিতে কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে ব দিয়ে দুইটা, একটা বিপাক আর একটা বায়ো ইথানল। বিপাক বায়ো ইথানল, বিপাক বায়ো ইথানল, পারবা আশা করি।
প দিয়ে যেটা মনে রাখবা সেটা হচ্ছে পথ্য। প দিয়ে কি মনে রাখবা বলো? পথ্য। পথ্য বলতে কি? স্যালাইন চিন্তা করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিভিন্ন ধরনের যে শক্তি লাভের জন্য আমি দুর্বল আছি, আমরা খেলতে যাচ্ছি, হ্যাঁ, দুর্বল আছি বা ক্লান্ত আছি, তখন আমাদের কি করা হয়? গ্লুকোজ দেওয়া হয়, ঠিক আছে? তাহলে পথ্য হিসাবে কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। শক্তি বৃদ্ধির জন্য গ্লুকোজ লাগে, আরো বেশ কিছু কাজ আছে। তাহলে পথ্য হিসাবে এতটুকু মাথায় থাকলে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবা। তাহলে প দিয়ে একটা দিলাম পথ্য। 3 নাম্বার ক দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ঔষধ তৈরিতে। ক্যালসিয়াম গ্লুকোনেট ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে কিন্তু এটা ব্যবহৃত হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে এটা ব্যবহৃত হয়। তাহলে যদি জিজ্ঞেস করো যে ক্যালসিয়াম গ্লুকোনেটের সংকেত কি, তাহলে C12, এইচ কত মনে আছে? 22, তারপরে কত ছিল? O11, মানে একটা ডাইস্যাকারাইডের সংকেত যেটা। কিন্তু এখানে তার সাথে কি হবে? CaO3 যদি আসে তাহলে এইচ কত হয়ে যাচ্ছে? সরি, ও কত হয়ে যাচ্ছে বলো? O11 থাকার কথা, ও কিন্তু 14 হয়ে গেল। এটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেটের সংকেত। C12, H22, CaO3 হইতো তো ওই যে 3টা 11 সাথে মিলে কত হয়ে গেছে? 14। তাহলে মনে রাখবা ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। আচ্ছা, এবার দন্ত স দিয়ে কয়েকটা মনে রাখতে পারো, যেমন সরবিটল। গ্লুকোজ থেকে আমাদের সম্ভবত লেকচার 2তে তোমরা দেখেছিলা সরবিটল, মনে আছে নিশ্চয়? তাহলে সরবিটল তৈরিতে কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়, এটা আমি পড়াইছি অলরেডি। সরবিটল এছাড়া গ্লুকোজ থেকে কিন্তু তুমি সাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারবা। সাইট্রিক অ্যাসিড, তাহলে সরবিটল তৈরিতে সাইট্রিক অ্যাসিড তৈরিতে ঠিক আছে? এটা এখানে এটা আগের পয়েন্টের সাথে এটা যাতে না মিলে। তাহলে সরবিটল তৈরিতে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে, এবং আরেকটা মানে দন্ত শব্দে আরেকটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে সংরক্ষণ। তো কি সংরক্ষণ স্যার? ফল সংরক্ষণেও কিন্তু গ্লুকোজ ব্যবহৃত হয়। ফল অনেক সময় গ্লুকোজ পানি দ্বারা তুমি যদি বা গ্লুকোজ দ্বারা যদি কোনো ফলের উপরে ছিটিয়ে রাখো, এই ফলটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তাহলে সরবিটল, সাইট্রিক অ্যাসিড এবং সংরক্ষণ। সরবিটল, সাইট্রিক অ্যাসিড এবং সংরক্ষণ। তাহলে সরবিটল, সাইট্রিক অ্যাসিড তৈরিতে এবং ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহৃত হয়। সি দিয়ে যেটা মনে রাখবা, এটা কিন্তু এই সি না, মানে SHE মেয়ে না। তাহলে এটা হচ্ছে কি বলো? ভিটামিন সি তৈরিতে। ভিটামিন সি তৈরিতে কিন্তু এই গ্লুকোজটা ব্যবহৃত হয়, বা গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরি হয়। ঠিক আছে? এই কয়টা তথ্য তোমরা মনে রাখবা, তাহলে কিন্তু সবগুলো হয়ে গেল যে গ্লুকোজ তৈরিতেও ভিটামিন সি বা ভিটামিন সিটা গ্লুকোজ থেকে পাওয়া যায়। তাহলে কথা হচ্ছে, প্রশ্ন করতে পারো যে স্যার ভিটামিন সি, কেউ কিছু বলছো? বায়ো ইথানল, আমি কি বানান ভুল করছি? বায়ো ইথানল ভুল তো হয়নি। আচ্ছা, তাহলে এবার দেখো যে এই যে ভিটামিন সি গ্লুকোজ থেকে যেভাবে তৈরি হয়, এটাকে রিচিস্টিন প্রক্রিয়া বলে। তাহলে ভিটামিন সি থেকে, মানে গ্লুকোজ থেকে যেভাবে ভিটামিন সি তৈরি হয়, এটাকে রিচিস্টিন, এটা বিজ্ঞানীর নাম আর কি, উনি করেছেন, এই জন্য বলা হচ্ছে এটাকে রিচিস্টিন প্রক্রিয়া। সম্ভবত এটা তোমাদের বইয়ে নাই, এটা ওই গাজী আজমল স্যারের মনে হয় যেটা ফার্স্ট পার্ট, তার মধ্যে আছে রিচিস্টিন প্রক্রিয়াটা। এবং এই প্রক্রিয়া থেকে যে ভিটামিন সি তৈরি হয়, এই জিনিসটা আবিষ্কার করার জন্য কিন্তু এই রিচিস্টিন সাহেব 1933 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1933 সালে তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। রিচিস্টিন প্রক্রিয়াতেই গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরি হয়, এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে সেটা কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি। দেখো, গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে, আমি এটা যেহেতু দেখাইছি এই জন্য সংকেত লিখলাম না,
গ্লুকোজ থেকে সরবিটল তৈরি হয়, তোমরা এটা জানো। গ্লুকোজ থেকে সরবিটল তৈরি হয়, এটা আমরা লেকচার 2 তে দেখাইছি, যদি কেউ ওই ক্লাসটা না করে থাকো একটু দেখে নিবা। তাহলে গ্লুকোজ থেকে সরবিটল তৈরি হওয়ার পর এই সরবিটল থেকে কিন্তু গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়। সরবিটল থেকে কি তৈরি হয় বলো? গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড, সরবিটল থেকে তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড। তোমরা সরবিটলের সংকেতটা দেখবা, তাহলে তোমরা বুঝে নিবা। আমি প্রয়োজনে গ্লুকোনিক অ্যাসিডের সংকেত লিখে দিচ্ছি, C6H12O6 না হয়ে O7, C6H12O7, এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিডের সংকেত। এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিডের সংকেত। ওকে, গ্লুকোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আসো, এই গ্লুকোনিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই গ্লুকোনিক অ্যাসিড থেকে কি তৈরি হয় বলো? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড তৈরি হয়। তাহলে স্যার অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেতটা কি? অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার C6H8O6, C6H8O6, এটাই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত। অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত। এবং তোমরা হয়তো বা জানো অনেকেই যে ভিটামিন সি এর অপর নামই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অপর নাম বা ভিটামিন সিটাই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি এর সংকেত এটা C6H8O6। তাহলে এটা তোমাদের আব্দুল আলিম স্যারের বইয়ে মেবি আছে, যাই হোক একটা বই আছে, তোমাদের বইয়ের মধ্যে আছে, তবে যেটা তোমরা কমন পড়ো আবুল হাসান স্যার ওনার বইয়ে নাই। এই টপিকটা তোমাদের জন্য লাগবে কাজে আশা করি, বা অন্যদের চাইতে এই টপিকটার মাধ্যমে তুমি এগিয়ে থাকবা। তাহলে গ্লুকোজের সংকেত তোমরা জানো, সরবিটলের সংকেত দেখে নিতে পারো, তারপরে গ্লুকোনিক অ্যাসিডটা পারবা এবং অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে তুমি বুঝতে পারছো যে এখান থেকে কি কি গেছে। তো এখান থেকে কি গেছে বলো? 4টা হাইড্রোজেন গেছে, একটা অক্সিজেন চলে গেছে। তুমি সংকেত দেখলে অটোমেটিক বুঝতে পারবা যে এখানে কি ঘটছে কি না ঘটছে। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। সরবিটলের সংকেত 9 লিখেছো, থ্যাংক ইউ। C6H14O6, হ্যাঁ, তাহলে H14O6, তাহলে এখানে 14 থেকে কত হচ্ছে বলো? 2টা কমছে হাইড্রোজেন, একটা অক্সিজেন বাড়ছে, এভাবে করে ঘটছে আর কি। ক্লিয়ার সবাই? বুঝতে পারবো? একটু ক্লিয়ার কিনা বলিও। তাহলে সবসময় মনে রাখবা যে গ্লুকোজের ব্যবহার হচ্ছে বিপাকে শোষী। বিপাকে শোষী, গ্লুকোজের ব্যবহার বিপাকে শোষী, বিপাকে শোষী। বেশ কয়েকবার বোর্ড পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তুমি এখন সলভ করতে বসো, তাহলে তুমি আমার লেকচারের তুমি অলরেডি গুরুত্বটা বুঝতে পারবা যে কেন আমার ক্লাসগুলো লেন্দি বেশি হয় বা কিছু হয়। কারণ একাডেমিক বলে কোনো কথা নাই, পড়ানো আসলে যেটা উচিত সেভাবেই পড়াইতে হয়। মুছে ফেলছি, ছন্দটা মনে রাখবা, বিপাকে শোষী। ওকে, তাহলে আমরা পড়ছিলাম গ্লুকোজ। এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। এবার আসো, আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ডি এবং এল গ্লুকোজে চলে যাব। এবার আমরা কোথায় চলে যাব বলো? ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। তাহলে এখনকার আমাদের টপিক হচ্ছে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। এল গ্লুকোজ, তাহলে গ্লুকোজকে আসলে আরো 2 ভাগে ভাগ করা যায়, একটা আলফা গ্লুকোজ আর একটা কি বিটা গ্লুকোজ। এটা আমরা আগামী লেকচারের জন্য রাখলাম। তাহলে আজকে আমরা পড়বো ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, ঠিক আছে? ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। তাহলে এখন আসো, আমি এখন মেইন কথা বলবো যে মূলত গ্লুকোজের সংকেতটা কিভাবে লেখা উচিত। তাহলে আমরা সবাই জানি যে গ্লুকোজ তাহলে 6 কার্বন, 1 2 3 4 5 6। তোমাদেরকে আগে বলেছি আমরা লিখতে পারি, তবে সাধারণত আমাদের বইয়ে বা পরীক্ষার খাতায় শেষেরটা CH2OH থাকবে এবং উপরেরটা কি থাকবে বলো? CHO, কারণ এটা যেহেতু আবার একটা অ্যালডোজ। আচ্ছা, তারপর আমরা সবাই জানি কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাত। তো এখানে যে রুলসটা তুমি ফলো করবা, যে গ্লুকোজের ক্ষেত্রে সবসময় যেটা চিরস্থায়ী সত্য কথা, সেটা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের কোথায় হাইড্রক্সিল মূলকটা বসবে। তো মনে রাখবা 2 নাম্বারের ডান পাশে বসবে, 3 নাম্বারের বাম পাশে বসবে, 4 নাম্বারের ডান পাশে বসবে। এটা ফিক্সড। এটা কি বলো? ফিক্সড। 2 নাম্বারের কোথায় বলেছি? ডান পাশে, 3 নাম্বারের বাম পাশে, 4 নাম্বারের ডান পাশে, এটা ফিক্সড।
তাহলে এক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি করে ফেলি এল গ্লুকোজ যেটা দেখাবো 1 2 3 4 5 6 এখানে তো আর সংকেতের কোনো সমস্যা নাই সংকেত তো দুইটাতেই সেম C6H12O6 আচ্ছা তাহলে এখানেও কি বলো 2 নম্বরে অলয়ে যেটা মোটামুটি নির্দিষ্ট কোনো কারণে যখন অনির্দিষ্ট হবে বলে দিব কোন কারণে বা কি কারণে এইটা এই হচ্ছে ফিক্সড তাহলে ফিক্সড হলে আমাদের এদের ডান পাশে বা বাম পাশে যেটা ফাঁকা ঘর আছে সেখানে কে বসবে তোমরা সবাই জানো হাইড্রোজেন 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 এখানেও বসাই দিলাম হাইড্রোজেন 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 ওকে এখন কথা হচ্ছে যে একটা ঘর ফাঁকা রেখেছি সেটা হচ্ছে কত বলো 5 নাম্বার কার্বনটা ফাঁকা রেখেছি 5 নাম্বার কার্বনটা ফাঁকা রেখেছি এখন তোমরা আমার লেকচারের সাথে সাথে একটু রিপ্লাই করো প্রতিদিন কিন্তু আমরা কি করেছি প্রতিদিন আমরা বায়োইথানল মানে বায়ো বলতে কি বায়োগ্যাস পড়েছো না সেখান থেকে যে ইথানলটা পাওয়া যায় ইথানল তো তোমরা চিনোই তো ওই বায়োইথানলটা গ্লুকোজের মাধ্যমে তৈরি হয় বা গ্লুকোজ এই কারণে ওখানে বলা হয়েছে গ্লুকোজের ব্যবহারে বায়োইথানল তৈরিতে গ্লুকোজের ব্যবহার আছে তার মানে গ্লুকোজটা থেকে বায়োইথানল তৈরি হয় তুমি এখন ইথানলের সংকেতকে চিন্তা করো এবং সেটা বায়ো মানে বাতাসের মাধ্যমে বাতাস থেকে এটা আমরাই করতেছি বায়োগ্যাস পড়েছো না এই সেম ভাবে প্রশ্নটা করছো দেখলাম সবসময় তাকানো হয় না তারপরে দেখলাম যাই হোক তাহলে এখন আমাকে একটু তোমরা রিসেন্ট কিছু টপ মানে চটপট কিছু অ্যান্সার করবা বলো তো এই যে একটা অ্যালডোজ বা গ্লুকোজ এই গ্লুকোজের মধ্যে সবাই অ্যান্সার করিও এই গ্লুকোজের মধ্যে অপ্রতিসম কার্বন কয়টা দেখি কে বলতে পারো এই গ্লুকোজের মধ্যে অপ্রতিসম কার্বন কয়টা অপ্রতিসম কার্বন কয়টা দেখি দ্রুত কে বলতে পারো মনে রাখবা অ্যালডোজের ক্ষেত্রে অপ্রতিসম কার্বনের একটা সূত্র আছে অপ্রতিসম কার্বন সমান সমান n-2 অপ্রতিসম কার্বন সমান সমান n-2 যদি সেটা কি হয় অ্যালডোজ হয় যদি অ্যালডোজ হয় তাহলে অ্যালডোজের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক আর কি অ্যালডোজের ক্ষেত্রে অপ্রতিসম কার্বনের সূত্রটা হচ্ছে n-2 আর সে যৌগটা যদি কিটোজ হয় কোনো কারণে কিটোজ যদি হয় তাহলে কিটোজের ক্ষেত্রে অপ্রতিসম কার্বন নির্ণয়ের সূত্রটা মনে রাখবা n-3 শুধু একটা বাদ দিয়ে ওই যে ধা মনে আছে ধা ডিএইচ এ ডাই হাইড্রক্সি অ্যাসিটোন এটা বাদ দিয়ে যতগুলো পৃথিবীতে কিটোজ আছে তাদের অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনটা বের করবা n-3 দিয়ে আর যদি সেটা অ্যালডোজ হয় তাহলে বের করবা n-2 দেখি কেউ অ্যান্সার করেছো কি ব্যাপার দুইটা লিখছে কেন অপ্রতিসম কার্বন দুইটা অপ্রতিসম কার্বন আমাদের আশরাফরা আছো তোমরা এখনো অ্যান্সার করো নাই কেন অপ্রতিসম কার্বন কেমনে দুইটা অপ্রতিসম কার্বন বুঝো তোমরা ক্লাস তো করছো কার্বনের 4 হাতে দেখো ভিন্ন ভিন্ন আছে কার্বনের 4টা হাত থাকতে হবে 1 নাম্বার শর্ত 2 নাম্বার 4 হাতের যৌগগুলো ভিন্ন ভিন্ন থাকতে হবে তাহলে আমি সূত্র অনুযায়ী বলে দিই তারপরে তোমরা এটার সাথে মিলাও এখনো তো আমি এটা সংকেত পূরণ করি নাই ডিআরএল বোঝানোর জন্য তোমরা করে ফেলো কোন এক পাশে ওএইচ দাও কোন এক পাশে এইচ দাও সমস্যা নাই তো সেটা দিলেও তুমি বুঝতে পারবা যে হাত মিলছে কিনা তাহলে দেখো n মানে কি n ইকুয়াল টু তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি এখানে n ইকুয়াল টু কার্বন সংখ্যা কয় কার্বনের গ্লুকোজ n ইকুয়াল টু কার্বন সংখ্যা তাহলে আমি 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা লিখেছি তাহলে তার মধ্যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন কয়টা 6-2 চারটি হচ্ছে কাইরাল কার্বন দেখো 1 নাম্বার কার্বন এর তো 4টা হাতই নাই তাহলে এটা অপ্রতিসম কার্বন নয় 2 নাম্বার কার্বনটা দেখো এটা 1 নাম্বার কার্বন এটা 2 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বনে দেখো তো উপর হাতে কি CHO এর পাশের হাতে কি H এর পাশের হাতে কি OH আর এই হাতে কি নিচের এই পুরোটা তাহলে 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে কিনা তাহলে এটা একটা কাইরাল কার্বন আবার পরেরটাতে দেখো এটার উপরে কি উপরের হাতে কি এই পুরো জিনিসটা এপাশে কি H এপাশে কি OH নিচের হাতে কি এই পুরো জিনিসটা এটা একটা কাইরাল কার্বন 3 নাম্বারটা একটা কাইরাল কার্বন 4 নাম্বারটাও একটা কি কাইরাল কার্বন তাহলে দেখো তো বুঝছো কিনা না বুঝলে বলি এই তো এখন 4টা বলছো একটু আগে 2টা লিখছিলা যে তাহলে দেখো যে যদি এই এই মানে অপ্রতিসম কার্বনের মধ্যে এখানে বলো তো সবচেয়ে নিকটবর্তী অপ্রতিসম কার্বন কোনটা 2 নাম্বার না তাহলে যদি প্রশ্ন হয় সবচেয়ে দূরবর্তী
সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? এই 5 নাম্বার কার্বনটা। সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? 5 নাম্বার কার্বন। তাহলে মনে রাখবা যে এখানে 5 নাম্বার অপ্রতিসম কার্বন বা দূরবর্তী অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন যাই বলি, তাহলে এই 5 নাম্বারটা হচ্ছে, তাহলে 5 নংটা না, যদি এখানে তোমাকে রাইবোজের কথা আমি বলি তাহলে তোমরা কিন্তু বের করতে পারবা। তাহলে তখন কি হবে? 4 নাম্বারটা হবে দূরবর্তী। তাহলে 5 নং বা সবচেয়ে দূরবর্তী, সবচেয়ে দূরবর্তী, বুঝছো কিনা বলিও কিন্তু, সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বনের বা কাইরাল কার্বনের, অপ্রতিসম কার্বনের ডান পাশে বা ডানে যদি কি থাকে বলো? OH মূলক। ডান পাশে যদি হাইড্রক্সিল মূলক থাকে তবে সেটা কি গ্লুকোজ? ডি গ্লুকোজ দিলাম। তাহলে এই যে এটাকে আমি ঘিরে রাখছি, দেখো কি ভালো করে বুঝবা, এইটার জন্যই এর নাম কি হয়ে গেল? ডি গ্লুকোজ। ডি মানে কিন্তু ডেক্সট্রো, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম ডি মানে কি? ডি, তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজ। ডি মানে ডেক্সট্রো। এটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? একদম ভেঙে বলবা যে স্যার আমি বুঝি নাই বা কিছু। তাহলে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনের ডান পাশে যদি হাইড্রক্সিল মূলক থাকে সেটা ডি গ্লুকোজ। তাহলে এখানে এখন খেয়াল করো, যদি বাম পাশে হাইড্রক্সিল মূলকটা থাকে, যদি বাম পাশে হাইড্রক্সিল মূলক থাকে তাহলে সেটা হয়ে যাবে কি বলো? এল গ্লুকোজ। তাহলে এটা কিন্তু এল গ্লুকোজ। এল মানে কি বলেছিলাম মনে আছে? লিভো। এল মানে কি বলেছিলাম? লিভো। এল মানে লেফট না, এল মানে কি ছিল? লিভো। তাহলে ডি এবং এল গ্লুকোজ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ডি এবং এল গ্লুকোজ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, দ্রুত জানাও। আর অল্প একটু কথা বলে শেষ করে দিচ্ছি ক্লাস, দ্রুত। ডি এবং এল গ্লুকোজ মিলে কোনো সমস্যা আছে কিনা কারো? এই জিনিসটা কেন এরকম হলো আমি কিছু কথা না বললে আজকের ক্লাসে আবার আগামীকাল বা পরশুর ক্লাসে তোমরা ভুলে যাবা। এবার দেখো বইয়ের মধ্যে তোমরা একটা কথা পাবা, সেটা হচ্ছে যে ডি গ্লুকোজ, হ্যাঁ ডি গ্লুকোজ নিয়ে বইয়ে একটা চমৎকার কথা পাবা। এটা তোমরা বুঝতে পারছো কিনা আমি লাইনটা লিখে দিই, তোমরা একটু কমেন্ট করবা যে বুঝছো কিনা। এই ডি গ্লুকোজ হচ্ছে এক সমবর্তিত আলোক তলকে ডানে ঘোরায়। তাহলে যে গ্লুকোজ এক সমবর্তিত আলোক রশ্মিকে, তাহলে যে গ্লুকোজ এক সমবর্তিত আলোক রশ্মিকে ডানে ঘোরায়, এক সমবর্তিত আলোক রশ্মিকে ডানে ঘুরাই, তাকে আমরা কি বলবো বলো? ডি গ্লুকোজ বা ডেক্সট্রো গ্লুকোজ। এক সমবর্তিত আলোক রশ্মিকে, কি এটা নিচে নেমে গেছে কেন? এক সমবর্তিত আলোক রশ্মিকে যে ডানে ঘুরাই সেটাই হচ্ছে ডি গ্লুকোজ। এই লাইনটা কি তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এবং এখানে এই তথ্যটা মনে রাখবা যে পৃথিবীতে যত প্রাকৃতিক গ্লুকোজ তারা কিন্তু সবাই ডি গ্লুকোজ। পৃথিবীতে যত প্রাকৃতিক গ্লুকোজ তারা সবাই কিন্তু ডি গ্লুকোজ। এই লাইনটা বুঝছো কিনা একটু জানাও। এই লাইনটা বোঝার জন্য তোমরা ইউটিউব করে দেখবা, ভিডিও আছে, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবা। আমি আজকে প্রজেক্টর সেট করি নাই, আমি নিজে দেখাতে পারতাম, তো প্রজেক্টর সেট করি নাই, এজন্য দরকার নাই আজকে। তো এটার জন্য তোমার পোলারিমিটার এবং আলোক সক্রিয়তাটা বুঝতে হবে। কি বুঝতে হবে বলো? পোলারিমিটার। আমাকে 2-3 মিনিট সময় দিও। পোলারিমিটার ও আলোক সক্রিয়তা, এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদেরকে। আলোক সক্রিয়তা তোমরা একটু গুগল করিও, ক্লাসের মাঝখানে করো, বা তুমি ধরো লাইভ তো চলতে আছে, তুমি বের হয়ে একটু গুগল করতেও পারো যে পোলারিমিটার যন্ত্রটা দেখতে কেমন, সেটা যদি তুমি বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটু আমার মতো করে চিত্র এঁকে বোঝাচ্ছি, খেয়াল করো।
যে এটা কেন এরকম হয়, এই চিত্রটার জন্য সময় চেয়ে নিলাম তোমাদের কাছ থেকে। ধরো পোলারিমিটারের মধ্যে এরকম একটা কি আছে, স্থান আছে, যেটাতে আমরা দেখব। আর এই পাশে ধরে নাও যে আমার চোখটা আমি এই পাশে বসাইছি, আমি চোখ দিয়ে এই পাশে দেখতেছি, হ্যাঁ, চোখের দিয়ে দেখতেছি। তাহলে এই পাশে আমি ধরে নিলাম যে এই পাশে আমি একটা কি বসাইছি স্যার, এই পাশে আমি একটা, মনে করো যে একটা বাল্ব বসাইছি, একটা বাল্ব বসাইলাম, কেমন? এই পাশে আমরা একটা বাল্ব বসাইছি, এই যে বাল্ব, এই বাল্ব বসাইছি, ক্লিয়ার? বাল্ব বসাইলাম এই পাশে। তাহলে দেখো বাল্বের আলোটা তো আসবে, তবে পোলারিমিটার যন্ত্রের মধ্যে এখানে বেশ কিছু বিষয় থাকে। দেখো বাল্ব থেকে যে আলোটা বের হচ্ছে, বাল্ব থেকে, ভালো করে বুঝে নিও, বাল্ব থেকে যে আলোটা বের হচ্ছে, এই আলোটা কিন্তু তোমার, এই আলোটা ধরো যে আলোটা বের হচ্ছে, এইটা কিন্তু তোমার এদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে, এইভাবেও যেতে পারে, ঠিক কিনা? এভাবেও যেতে পারে। তার মানে এই আলোটা চারি সাইডে যে কোনো দিকে ছড়িয়ে পড়তে পারে। আমার রুমে যে একটা বাল্ব রাখছি, এই বাল্ব কি একদিকে আলো দিচ্ছে, শুধু বোর্ডে আলো দিচ্ছে? পুরো রুম আলোকিত হয়ে আছে না? অবশ্যই আছে। তাহলে যে কোনো দিকে যেতে পারে, এই বিষয়টাই বোঝালাম পরে। এরপরে আসো, এরপরে একটা ওই পোলারিমিটারের মধ্যে একটা মানে কি বলা যায়, একটা অংশ আছে যেটাকে বলা হয় পোলারাইজার। তাহলে এরপরে এই পোলারিমিটারের মধ্যেই একটা অংশ আছে যেটাকে বলা হয় পোলারাইজার। কি বলা হয় স্যার? পোলারাইজার। এরকম একটা অংশ আছে, মনে করো এটাকে বলা হয় পোলারাইজার। তাহলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে পোলারাইজার। আচ্ছা, তো এই পোলারাইজারটা কি করবে, এই যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে আলোটা যাচ্ছে, এটা যাতে বিভিন্ন দিকে না যেয়ে একদিকে আসে, এই বিষয়টা সে খেয়াল করবে। তাহলে মনে করো পোলারাইজার কি করলো, পোলারাইজার এই আলোটাকে যাতে সে একটা দিকেই থাকে, এই বিষয়টা সে নির্ণয় করে দিল, মানে একদম এই যে সোজাসুজি স্ট্রেট একদিকে আছে। ওকে, তাহলে আমি চোখ দিয়ে কিন্তু দেখতেছি যে বিষয়গুলো ঘটতেছে। এরপরেই ঘটে একটা ম্যাজিক, সেটা হচ্ছে এরপরেই এখানে একটা চমৎকার মেশিন থাকে, বা চমৎকার একটা ঘরের মতো অঞ্চল থাকে, ধরে নাও চমৎকার একটা এই ঘরের মতো অঞ্চল থাকে এখানে, চমৎকার একটা ঘরের মতো অংশ থাকে এখানে। এই যে এই ঘরের এই যে উপরের দিকে কিন্তু আমি বাইরে থেকে কিছু উপাদান দিতে পারবো, এরকম ব্যবস্থা আছে। তো এই জায়গায় মনে করো আমি কি দিলাম, এই জায়গায় আমি দিলাম হচ্ছে এই ডি গ্লুকোজ দিলাম। কি দিলাম বলো? ডি গ্লুকোজ দিলাম এই জায়গায়। তো যখন আমি ডি গ্লুকোজটা দিলাম এই জায়গায়, তখন দেখা গেল যে এই আলোটা ধরো আমার তো এইদিকে ডান, তাই না? আমি যেভাবে আঁকতেছি খেয়াল করো ভালো করে, এইদিকে ডান। তাহলে এই আলোটা এরকম সোজা ছিল না, এই গ্লুকোজটা দেওয়ার ফলে এই আলোগুলো এরকম ডান দিকে বাঁকা হয়ে গেল, ডান দিকে এরকম ঘুরে গেল, ডি গ্লুকোজ দেওয়ার কারণে ডান দিকে এরকম ঘুরে গেল। তাহলে এরপরে আমি যখন আরেকটা জায়গায় এসে দেখবো যে দেখো এখানে এটা এরকম ছিল, তাহলে এই জায়গায় এসে এই গ্লুকোজটাকে আমি কেমন দেখতেছি, এটা এরকম ডানে পুরোপুরি ঘুরে গেছে। তাহলে আমি চোখ দিয়ে কিন্তু বুঝতেছি যে এই জায়গায় সে আলোক রশ্মিটাকে ডান দিকে ঘুরাই দিল। এই যে এই জায়গায় সোজা ছিল, আমি কিন্তু চোখ দিয়ে দেখতেছি কাহিনীগুলো, এখানে এসে দেখতেছি এটা ডান দিকে ঘুরে গেল, এবং এখানে আরো স্পষ্ট হয়ে আমার চোখের সামনে ডান দিকে চলে আসলো। তাহলে এই যে একটা সিস্টেমের মাধ্যমে দেখলাম, এটাই হচ্ছে যে এক সমবর্তিত আলোক রশ্মিকে ডানে ঘোরাই। তো ডি গ্লুকোজ, পৃথিবীতে যত প্রাকৃতিক গ্লুকোজ আছে সবাই ডানে ঘোরাই। তাহলে যদি কোনো গ্লুকোজ এটাকে ডানে না ঘুরাই, বাম দিকে ঘুরাই, তাহলে তার নাম কি হবে বলো? এল গ্লুকোজ। তবে এল গ্লুকোজ প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, এল গ্লুকোজ কৃত্রিমভাবে তৈরি করতে হয়। এল গ্লুকোজ প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, এল গ্লুকোজ হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করতে হয়। তো এই জায়গায় তোমরা লাস্ট আজকের যে কথাটা বলে ক্লাসটা শেষ করছি মনে রাখবা, সেটা হচ্ছে এল গ্লুকোজ ডায়াবেটিসের ঔষধ এবং এন্ডোস্কোপিক চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তাহলে এল গ্লুকোজ লিখে দিচ্ছি লাইনটা, এটাই শেষ কথা আজকের। এল গ্লুকোজ ডায়াবেটিসের ওষুধ ও
অ্যান্ডোস্কোপি চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রশ্ন আসতে পারে কিন্তু, হ্যাঁ, চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে সকল এল গ্লুকোজই হচ্ছে কি কৃত্রিম গ্লুকোজ। সকল এল গ্লুকোজই হচ্ছে কৃত্রিম গ্লুকোজ। কারণ ডায়াবেটিস রোগীকে যদি তুমি বি গ্লুকোজ দাও, সে খেয়ে কিন্তু তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, তাকে এল গ্লুকোজ দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা এক্সট্রা ভাবে কিনে নিতে হয়, মানে পাওয়া যায় আর কি, কৃত্রিম ভাবে তৈরি হয়। তো এই হচ্ছে তোমার ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। আশা করি বইয়ে যা আছে বা তোমার কোনো লাইন নিয়ে বইয়ের, যেমন অনেকের এসব লাইন পড়ে তারা বুঝে না, ভাবে যে আমি লিখবো না। আমি চেষ্টা করি বইয়ের প্রতিটা শব্দকে ব্যাখ্যা করতে, তবে আমার মতো করে। তো আজকে এতটুকুই, 50 মিনিট প্লাস হয়ে গেল আজকের ক্লাসটা, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো আপত্তি আছে আজকের ক্লাসে? রশ্মি তো লিখেছি মনে হয়, কোথায় রশ্মি, কোথায় বলো? রশ্মি, হ্যাঁ রশ্মি তো। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।